নদীর উল্টো দিকের জঙ্গলে আমরা আলো ফেলছি, কেউ থাকলে তার চোখটা জলজল করবে। জলদাপাড়াতে বিকেলের জিপ সাফারি, মানে দিনের শেষ জিপ সাফারি। চান টান করে ফ্রেশ হয়ে গেছি, দুটোর মধ্যে খেতে যাবো বলেছিলাম, 2:10 হয়ে গেছে, 10 মিনিট লেট। এখানে রিসেপশনে গিয়ে জিজ্ঞেস করলাম যে ড্রোন কি এখানে ওড়ানো যাবে। এটা তো জলদাপাড়া জঙ্গলের বাইরে, মানে পুরো সেই তেরে এলো যাকে বলে আর কি। বললো উড়িয়ে দেখুন, আধ ঘন্টার মধ্যে পুলিশ নয় আর্মি চলে আসবে, কারণ এখানে হাসিমারা এয়ারবেস আছে। হাসিমারা এয়ারবেস মানে যেখানে রাফেল রাখা আছে। আরে বাস, ডাইনিং রুমটাও তো দুর্দান্ত, ঝকঝকে ডাইনিং রুম। 1, 2, 3, 4, 4 16 জন একসাথে বসে খেতে পারে। রিভারাইন ইন, এটা কিন্তু একটা হোমস্টে। একটা হোমস্টে মানে আপনারা তো জানেনই, 6টা করে রুম থাকে, হয় 6টা নয় 12টা। মানে 6টা থাকলে গভর্নমেন্ট থেকে এক ধরনের ফেসিলিটিস পাওয়া যায়, 12টা থাকলে ফেসিলিটিস তুলনায় কিছু কম হয়। এই যে সিসামারা নদী, এই নদীর এই যে ব্যাঙ্কটা এখানে 5 কিলোমিটার মতো। এই 5 কিলোমিটার নদীর তীর বরাবর এরকম 10-12টা হোমস্টে আছে, প্রতিটাতেই 6টা করে রুম। ও গাওয়া ঘি টস টস করে পড়ছে। ভাত 2 রকম ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, ওপাশে ফুলকপির তরকারি, এদিকে ডাল, তার সাথে স্যালাড। সাধারণত হোমস্টেগুলোতে কী হয়, লাঞ্চে ডিমের ঝোল ভাত হয়, কিন্তু এখানে কাতলা মাছের ঝোল ভাত। খেতে শুরু করি, অনেকক্ষণ সময় লাগবে খেতে। আমাদের টিকিটটা তো অনলাইনে কেটেছি, তো যে কোনো জায়গায় সাফারির যে খরচ, সেই খরচে 4টে ভাগ থাকে। একটা হচ্ছে যে জিপসি গাড়িটা যাবে, সেই গাড়িটার একটা ভাড়া, তার সাথে থাকবে এই গাড়িটা যে জঙ্গলের ভেতরে ঢুকবে তার একটা পারমিট ফি, গাড়িতে যে কজন ট্যুরিস্ট থাকবে তাদের পার হেড একটা করে এন্ট্রি ফি, আর প্রতি গাড়িতে একজন করে গাইড, তার চার্জ। আমরা টিকিট কেটেছি অনলাইনে, দুজনের জন্য দিতে হয়েছে অনলাইনে 560 টাকা। বাকি যে টাকাটা, সেই টাকাটা কিন্তু আমাদের এখানে গেটে গিয়ে দিতে হবে। জলদাপাড়ার 2টো গেট আছে, একটা হচ্ছে মাদারিহাট গেট আর একটা হচ্ছে শালকুমার গেটে। আমাদের যে হোমস্টেগুলো সেখান থেকে শালকুমার গেটের দূরত্ব প্রায় 5 কিলোমিটার। সাথে যদি আমাদের মতো গাড়ি থাকে তাহলে তো কোনো চিন্তাই নেই। যদি গাড়ি না থাকে তাহলে হোমস্টেকে বলবেন একটা টোটো বা অটোর ব্যবস্থা করে দিতে। আরও একটা ব্যাপার খেয়াল রাখবে, অনলাইনে টিকিট কাটার সময় আপনার যে আইডেন্টি কার্ডের নাম্বারটা দিয়েছেন, যদি আধার কার্ড দিয়ে থাকেন আধার কার্ড, ভোটার কার্ড হলে ভোটার কার্ডের, যে আই কার্ডটা দিয়েছেন সেই আই কার্ডের জেরক্স এবং অরিজিনাল সেটা কিন্তু এই কাউন্টারে নিয়ে আসবেন। কি দূরে দেখা যাচ্ছে শালকুমার গেট, যেটাকে জলদাপাড়া 2 নম্বর গেটও বলা হয়। জলদাপাড়া 2 নম্বর গেট, এই হচ্ছে টিকিট কাউন্টার। আমরা যে টিকিট করেছি তার সমস্ত কিছু এখানে দেখাতে হবে। হচ্ছে গাড়ির ভাড়া যেটা, সেটা হচ্ছে 1400 টাকা। গাড়িটার যে জঙ্গলে ঢুকবে তার পারমিট ফি 480 টাকা করে, আর প্রতি ট্যুরিস্টের পারমিটের জন্য লাগে 280 টাকা করে। একজন গাইড সাথে থাকবেন, তার ভাড়া হচ্ছে 350 টাকা। একটা লাস্ট ট্রিপে ফোক ডান্স হয়, তার জন্য 50 টাকা। আমরা অনলাইনে টিকিট কাটার সময় 280 করে 560 টাকা পে করেছি, বাকি টাকাটা এখানে দিতে হবে। 4টে সাফারি হয়, একটা 6টা থেকে 7:30, 8টা থেকে 8:30 থেকে 10টা, 1:30 থেকে 3টে, 3:30 থেকে 5টা। এইটাই কিন্তু গরমকালে একটু আগে আগে হয়, 5:30 থেকে 7টা সকালে, তারপরে 7:30 থেকে 9টা, দুপুরে 2টো থেকে 3:30, তারপরে 4টে থেকে 5:30। এর সাথে যদি ক্যামেরা থাকে, ক্যামেরার জন্য কিন্তু 200 টাকা। এইখানে আমাদের গাড়ি পার্ক করা আছে, এই গেট দিয়ে আমরা ঢুকলাম, এটা হচ্ছে টিকিট কাউন্টার। আর এইখানে জিপসি গাড়িগুলো, এখানে কিন্তু খুব একটা বেশি গাড়ি নেই, 4টে গাড়ি দাঁড়িয়ে আছে আমি দেখতে পাচ্ছি, আরও গাড়ি আছে কিনা জানি না। 207 আমাদের গাড়ি, আমরা দুজনই আছি। ফরেস্ট ডিপার্টমেন্টের যে কুলকি হাতি, আমরা পরশু দিন সব হাতি সাফারি করব। জলদাপাড়াতে বিকেলের জিপ সাফারি, মানে দিনের শেষ জিপ সাফারি। এই দিনের শেষ যে জিপ সাফারি, তার সাথে কিন্তু একটা ডান্স প্রোগ্রাম থাকে। না, নাচ আমরা দেখব না, তার বদলে পুরো সময়টাই আমরা জঙ্গলে কাটাবো। দেখুন এখানে একটা নতুন ধরনের ঘাস লাগানো হচ্ছে, এটা হাতির খাবার, হাতির খাদ্য এটা।
এই হলং বাংলোতে আমরা এসেছি। কালকে আমরা হলং বাংলোতে রাতে থাকবো। তার আগে এই মুহূর্তে সল্ট পিটে একদল বাইসন, একটা ময়ূরও দেখতে পাচ্ছি, দুটো ময়ূর দেখতে পাচ্ছি। এই মুহূর্তে হলং বাংলোতে একদল বাইসন রয়েছে, পেছনে আরও কিছু বাইসন রয়েছে, সেগুলো এখনও আসছে না। এই সামনে যে ঢিপি ঢিপি যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সল্ট পিট, মাটির মধ্যে নুনগুলো দেওয়া আছে। এগুলো চাটার জন্য বাইসন থেকে শুরু করে সমস্ত জীবজন্তুরা তারা এখানে আসে। দুটো ময়ূর দেখতে পাচ্ছি, কিন্তু পেখম মিলছে না। যাই হোক, হলং বাংলো কালকে তো আপনাদের ভালো করে দেখাবো। কালকে আমরা সকালে ব্রেকফাস্ট করে চেক আউট করবো। চেক আউট করে কিন্তু আমরা এসে থাকবো হলং বাংলোতে। আচ্ছা, এখানে চলে আসবেন। হ্যাঁ, এইটা হচ্ছে হাতি স্ট্যান্ড। 6:30 স্টার্ট হয়ে গেছে। বিকেলের সাফারিতে চাপড়ামারিতে আগেকারবার বাইসন একে অপরের সাথে লড়াই করছে, সেটা পেয়েছিলাম। জলদাপাড়া হলং বাংলোতেও কিন্তু বাইসনই পেলাম, অনেকগুলো বাইসন রয়েছে, আরও কিছু বাইসন ভেতরে রয়েছে। এতবার আমি ডুয়ার্সের জঙ্গলে সাফারি করেছি, গন্ডার আমি কখনো পাইনি। এখানে তিনটে জায়গায় আমরা যাওয়ার, মূলত একটা হচ্ছে হলং বাংলো, সেটা আমরা ঘুরে এলাম। এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে হরিণডাঙ্গা ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ার বটে, কিন্তু এই ওয়াচ টাওয়ারের কাঠের গুঁড়িগুলো পচে গেছে, সেই জন্য আগের বার উপরে উঠেছিলাম, এবার কিন্তু উপরে ওঠাটা বন্ধ করে দেওয়া হয়েছে। ওই দেখা যাচ্ছে হরিণডাঙ্গা ওয়াচ টাওয়ার। আমরা হরিণডাঙ্গা 3 নম্বর ওয়াচ টাওয়ারে গেলাম বটে, ওখানে তো উপরে উঠতে দেয় না এখন, কারণ কাঠগুলো পচে গেছে, নষ্ট হয়ে গেছে। আমরা জাস্ট একবার পাক খেয়ে এখন 3 নম্বর ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছি। কত বড় গন্ডার ছিল, সামনে ঝোপটা আছে না, ওইখানে দেখি। সামনে ঝোপে বলছে গন্ডার আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু কই এইটা হচ্ছে গন্ডার। হ্যাঁ স্যার, এই যে আসছে ক্যামেরা, এই কানটা নড়ছে যে ঘুরে এদিকে ঘুরে গেছে, এদিকে ঘুরে আছে। ওই যে বিশাল বড় কিছু স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কান নড়ছে। হ্যাঁ, অনেক বলছে, পিঠটা দেখা যাচ্ছে, দেখ পিঠটা দেখা যাচ্ছে, বড় গন্ডার। সামনে রাস্তার উপরে একটা ময়ূর রয়েছে। ময়ূর এখানে প্রচুর আছে। একটা গন্ডারের কান দেখতে পেলাম, গন্ডার ভালোভাবে দেখতে পেলাম না। অবাক হয়ে দেখছি, ওদিকে একটা গাড়ি আসছে। হ্যাঁ, লেপার্ড তো আছে এখানে, প্রচুর লেপার্ড আছে। মানে এখানে শুধু নয়, চা বাগানে ঢুকে যায়, লোকের বাড়িতে ঢুকে যায়, তো প্রায় খবরের কাগজে দেয়। 3 নম্বর ওয়াচ টাওয়ারে এসে গেছে। সমস্ত গাড়ি এখানে এসে হাজির হয়েছে। এইখানে ফরেস্ট ডিপার্টমেন্টের কুনকি হাতি। সল্ট পিট সামনে, সেখানে প্রচুর বাইসন আছে। এই যে জলদাপাড়া 3 নম্বর ওয়াচ টাওয়ার, এটার উপরটাতে যাওয়া যায় না। উপরটাতে না বন্দুক টন্দুক এসব রাখা থাকে আর কি, এসব ফরেস্ট ডিপার্টমেন্টের উপরটা বন্ধ করা। নিচে 2টো ফ্লোর আছে, সেই ফ্লোর দুটোতে যাওয়া যায়। তবে আমি উপরে আর যাইনি, কারণ এইখানেই তো বাইসন দেখা যাচ্ছে। সল্ট পিটে ওই দেখুন একটা এখনও মুখ ডুবিয়ে, যেরকম ডাবা থাকে না আমাদের গরুর ডাবাতে গরুকে খেতে দেয়, এখানে ওরকম গাছের গুড়ির ভেতরটা ফুটো করা, তার ভেতর নুন দেওয়া হচ্ছে, ওরা সেরকম মুখ ডুবিয়ে নুন খাচ্ছে।
যেন খক খক করে আওয়াজ হচ্ছে, এই আওয়াজটা হচ্ছে সাম্বারডিগারের আওয়াজ। এটা কিন্তু অন্ধকার হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। আমরা এখান থেকে বেরিয়েছি, সবারই শেষ গাড়ি, কোনো গাড়ি আর নেই। ভালোই লাগছে। এটা হচ্ছে আমাদের হোমস্টে, সব চারিদিকে একদম অন্ধকার, আর উপরে আমাদের রুমগুলোতে আলো জ্বলছে। কোচবিহার রাজবাড়ির আদলে তৈরি হয়েছে, অপূর্ব লাগছে করিডোরটা। ইয়েস, অলরেডি আমরা রুম লন্ডভন্ড করে ফেলেছি, সাফারি করে ফিরলাম। পকোড়া, তার সাথে চা। আর একটা ইনফরমেশন দিল যে বরলি মাছ পাওয়া গেছে, বরলি মাছ ভাজা দিয়ে যাচ্ছে। আপনারা যদি এখানে আসেন বলবেন যে বরলি মাছ খাওয়াতে হবে, তার জন্য এক্সট্রা যা পে করার পে করবেন। বরলি মাছ একটু কস্টলি, আমাদের ওখানে মৌরলা মাছের মতো, সন্ধ্যেবেলায় হলে ফ্রাই করে খাবেন, আর লাঞ্চের সাথে হলে চচ্চড়ি। আচ্ছা, এই যে বিজু নিয়ে এসেছে আমাদের জন্য বরলি মাছ ভাজা। এই মাছগুলো হচ্ছে বরলি মাছ, এই যে আমাদের পুঁটি মাছ বলতে পারেন আর কি, সেরকম সেই মাছ। সন্ধ্যের পর থেকে না শুধু খাওয়া খাওয়া আর খাওয়া চলছে। স্ন্যাক্স খেলাম, তারপরে বরলি মাছ ভাজা খেলাম, আর এখন ডিনারে দেশি মুরগির ঝোল খাবো। ডাইনিং রুমটা কিন্তু সত্যি ভালো। ডিনারেও এই চেয়ারটাতেই বসলাম। আমি রুটি খাচ্ছি, ভাই ভাত খাচ্ছে। রুটি, তার সাথে হচ্ছে বেগুন পোড়া, আহা হা, তার সাথে বেগুন ভাজা, আহা হা, মুগের ডাল, ফুলকপি আর দিয়ে একটা তরকারি, সালাড আছে, আর এই সেই মানে দেশি মুরগির ঝোল। দেশি মুরগি কিন্তু নর্মালি দেওয়া হয় না, নর্মালি যেরকম মুরগি হয় ব্রয়লার মুরগি সেটাই সবাইকে দেওয়া হয়। আপনারা যদি দেশি মুরগি খেতে চান, এটা কিন্তু অ্যাডিশনাল চার্জ হয়, এবং সেই চার্জটা ফিক্সড কিছু নয়, কোনো দিন পাওয়া যায়, কোনো দিন অল্প ওঠে, দাম বেশি থাকে, এই ব্যাপারটা থাকে। একটু কথা বলে দেবেন, তাড়াতাড়ি খেয়ে নিন, আপনার জন্য আর একটা সারপ্রাইজ আছে। এই বাংলি পুষিতে গিয়ে দেশি মুরগি খেয়েছিলাম, সেই স্বাদ এখনও জিভে লেগে আছে। অনেক দিন পরে আবার এই দেশি মুরগি, আহা। এই যে এত সুন্দর রান্না, সবটাই এই দাদা করেছেন। এই রাত্রিবেলাতে গলায় ক্যামেরা ঝুলিয়েছি মানে বুঝতেই পারছেন। আমরা এখন এই যে সিসামারা নদী, সেই সিসামারা নদীর ধারে যাব। এই সিসামারা নদী হচ্ছে তোর্ষা নদীর একটা শাখা নদী। এই সিসামারা নদীর উল্টো দিকেই হচ্ছে জলদাপাড়া। তো আমরা এখন ওই সিসামারা নদীর এই পারে যাব। এই পার থেকে উল্টো দিকের পাড়ে গন্ডার হোক, বাইসন হোক, হাতি হোক, কোনো মুভমেন্ট হয় কি না। আমাদের সাথে একটা টর্চ আছে, সেই টর্চটা আমার সাথে নিয়েছি। এইরকম টর্চ নিয়ে আসবেন, পাওয়ারফুল টর্চ কিন্তু এটা। এই যে রিভারিন হোমস্টে, এনাদের সার্চ লাইট আছে, এনারা আমাদের সাথে যাবেন সার্চ লাইট নিয়ে। ও লাইট জ্বালাবো না, লাইট জ্বালাতে বারণ করছেন। অন্ধকারে যেতে হবে। মানে বাইসন, হরিণ, গন্ডার যাই থাকুক না কেন, আলো তাদের চোখে পড়লে জল করবে। হ্যাঁ, শঙ্করদা যেটা জানাচ্ছে, এই যে সিসামারা নদী, তার এ পাশটায় অন্তত 10 ফুট গভীর জল এখন আছে। বাইসন বা গন্ডার এই সময় এই নদী পেরিয়ে এ পাশে আসে না, তাদের ভয় নেই, কিন্তু হাতি চলে আসতে পারে, হাতি আর লেপার্ড আসতে পারে, এই দুটোর একটু ভয়। রাত 11টা বাজছে এখন। বিশেষ করে হাতি যদি হয়, হাতি কিন্তু হাতি একটা ওয়ার্নিং দেয়, তো তখন হয়তো গাছের ডাল ভেঙে, হ্যাঁ, বা একটা পাথর ছিটে, বা ও জোরে শ্বাস নিবে, সুট দিয়ে জল ছিটাই দিবে, এরকম অনেক কিছু করে। নদীর উল্টো দিকে জঙ্গলে আমরা আলো ফেলছি, কেউ থাকলে তার চোখটা জল করবে। যখন থাকে তখন লোক থাকে না। আমরা যে পয়েন্টটায় গেলাম, যে ঝোড়াটা যেখানটায় আছে, সেখানে কিন্তু আমরা কিছু দেখতে পাইনি। 11টার সময় সিসামারা নদীর ধারে ঘুরে বেড়াচ্ছি, উল্টো দিকে টর্চ মেরে দেখছি কারুর চোখ জ্বলছে কি না। অসাম, জাস্ট অসাম। চলুন শুয়ে পড়ি,
গুড নাইট, শুভরাত্রি। কালকে ব্রেকফাস্ট করে এখান থেকে আমরা চেক আউট করবো। কালকে আমাদের গন্তব্য হলং বাংলো। গুড মর্নিং। সকালে ব্রাশ হাতে এখানে এসে দাঁড়িয়েছি, পাখিগুলো এসে আমাদের জানলার যে কাঁচ সেখানে ঠকঠক ঠকঠক করছে। ব্রাশ করব, ফ্রেশ হব, ব্রেকফাস্ট করব, করে আজকে 11টা নাগাদ আমরা যাব হলং বাংলো। আজকে রাতে আমাদের বুকিং আছে হলং বাংলো। চলুন তাহলে নদীর ধার থেকে একটু ঘুরে আসি। রিভারাইন ইন হোমস্টে। কুয়াশা কিছুটা কেটেছে। এই তো সীসামারা নদী। ওরে বাবা, নদীতে কত জল! আরে বাস, নদীর জলের রং যেরকম সেরকম জলের স্রোত, আওয়াজও তেমন। এই নদীটার ধারে এই হচ্ছে আমাদের হোমস্টে। এই রুমটাতে আমরা আছি। কালকে রাতে আমরা এখান দিয়ে বেরিয়েছিলাম, শঙ্করদা আমাদের গাইড করে নিয়ে গেছিলো। আমরা গেছিলাম কিন্তু ওই দিকে, ওর উল্টো দিকে বলেছিল একটা ঝোড়া আছে, সেই ঝোড়াতে জীবজন্তুরা জল খেতে আসে। তারপরে ফিরে এসে এই দিকের এই যে জঙ্গল, মানে আমাদের জাস্ট হোমস্টেটার ঠিক উল্টো দিকের জঙ্গলটাতে অনেকক্ষণ সার্চ লাইট মারলাম, কোনো চোখ জ্বলছে কি না, না দেখতে পাইনি কিছু। ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে গ্রামের প্রতিটা বাড়িতে সার্চ লাইট এবং চকলেট বোম দিয়ে যাওয়া হয় প্রতি বছর, হাতি বা অন্য জীবজন্তু তাড়ানোর জন্য, মূলত হাতি তাড়ানোর জন্য। এখানটায় কতগুলো ময়ূর আছে, চলুন ওই পাশটায় কাছে যাই। একটা, দুটো, তিনটে তো আছেই এইখানটা। এই যে দাঁড়ান, তো এইখানে জল খেতে জঙ্গলের ভেতরে ভেতরে অনেক জীবজন্তু আসে, সেটা দেখার জন্যই কালকে রাতে এসেছিলাম, কিন্তু কিছু দেখতে পাইনি। নদীটা কিন্তু এখানে ভারী সুন্দর, মানে বিশেষ করে সামনেটায় অনেক চওড়া হয়ে গেছে। চলুন ওই দিকটা এবার একটু যাই। সীসামারা নদীতে নামবো। ওফ, এখানে নদীর নুড়িগুলো পড়ে রয়েছে, একদম স্বচ্ছ টলটলে জল, নিচের সমস্ত পরিষ্কার ঝকঝকে দেখা যাচ্ছে, প্রতিটা নুড়ির রং পর্যন্ত বোঝা যাচ্ছে। কিন্তু জলের গভীরতা আছে, তার সাথে জলের টানও আছে। এখানে কিন্তু জলে নিচে খুব একটা নামবেন না, ঠান্ডা জল, ঠান্ডা জল। এই পেছনের জঙ্গলটাই হচ্ছে জলদাপাড়া জঙ্গল, মানে জলদাপাড়া জঙ্গলের এত কাছে পায়ে হেঁটে ঘুরে বেড়াচ্ছি, ভাবাই যায় না। এখনই যদি কেউ বেরিয়ে আসে ওখান থেকে, আহা হা হা হা, ক্যামেরা বন্দি করবো বলে আমরা রেডি হয়ে আছি। এই যে নিকন Z30 গলায় ঝুলিয়ে এসেছি, কিন্তু সকালবেলা এখনও পর্যন্ত কতগুলো ময়ূর ছাড়া আর বিশেষ কিছু দেখতে পাইনি। চলুন, আর আমাদের সময় নেই, আমরা এখন কিন্তু হলং বাংলোতে যাব। 11টার ভেতরে আমাদের হলং বাংলোর গেটে পৌঁছে যেতে হবে। এখন কিন্তু মনে হচ্ছে, ভাগ্যিস শেখরের কথা শুনেছিলাম, শেখর মানে হচ্ছে ট্যুর কিংডমের শেখর, আমাদের পুরো ডুয়ার্সের এই যে প্যাকেজটা যে বানিয়ে দিয়েছে, এই শালকুমারে এখানটায় না থাকলে এই সৌন্দর্যটা মিস করতাম। শেখর এবং ট্যুর কিংডমের নাম্বার আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম।